মেয়ের শোকে মায়ের বুক ফাটা হাজারি। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ কন্যার আত্মহত্যা, জড়িতদের সর্বোচ্চ সাজা দাবি। দীর্ঘমেয়াদী নয়, মৌলিক সংস্কার শেষেই দ্রুত নির্বাচন চায় বেশিরভাগ বামপন্থী দল। সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা। মধ্যরাতে কাল বৈশাখীর তাণ্ডব, লন্ডভন্ড উত্তরের বিভিন্ন জেলা, বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর, গাছপালা, ক্ষতিগ্রস্ত একরের পর একর ফসলি জমি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু আজ। 7 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে উড়াল দেবে চার্টার্ড বিমান। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদের কন্যা আত্মহত্যা করেছেন। জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া শনিবার রাতে রাজধানীর শেখের থেকে ভাড়া বাসায় ফাঁস দেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় ধর্ষকের কঠোর বিচার দাবি করেন তারা। পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার হন লামিয়া। কলেজের পরীক্ষা দেওয়ার জন্য রোববার বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল লামিয়ার। সেজন্য শনিবার মার্কেট থেকে কিছু কেনাকাটাও করেন। রাত 8টার দিকে মা রোমা বেগম ছোট মেয়েকে নিয়ে বাসার পাশেই মাদ্রাসায় যান। সেই সুযোগে রাত 9টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দেন জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের 17 বছরের কলেজ পড়ুয়া মেয়ে লামিয়া। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এ ঘটনার পর লামিয়া সহ পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েন। সামাজিক লজ্জা, চাপ ও নানা শঙ্কায় লামিয়া চরম হতাশায় ভুগছিলেন বলে জানায় শোকাহত পরিবার। মামলা হওয়ার পর আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের। তারা প্রভাবশালী, ভয়ভীতি দেখাইতে পারে, দেখাইছে, আগে থেকেও দেখানো হয়েছে। কেন আমারও একবার বলা হয়েছে যে তোমার ফুফাতো ভাইয়ের মেয়েটা এভাবে আমাদের নামে মামলা করছে, তা তোমরা এটা মিলিয়ে দিলে ই করো। আমরা বলতেছি যে এটা দেখা গেছে ধর্ষণের বিচার ধর্ষণ আদালত করবে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানান। আজকের এই সরকার এই জবাবটা কি দেবে, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, আর কেন লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, সেটা অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। শহীদদের পরিবাররা রয়েছে, তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেটাই আমরা প্রমাণ পেলাম। আমরা আমাদের মাকে কখনো আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। ময়না তদন্ত শেষে লামিয়ার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। পোস্টমর্টেম কি রাতে হওয়ার সুযোগ আছে? এখন এটা ডাক্তার বলতে পারবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলে আছেন সহকর্মী ফারদিন মাঝার, সরাসরি যাচ্ছে তার কাছে। ফারদিন, জুলাই আন্দোলনের শহীদ জসিমের কন্যা লামিয়া গত মার্চে গণধর্ষণের শিকার হয়ে নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করার পর গতকাল রাতে সেক্ষেত্রে তার নিজ বাসায় আত্মহননের চেষ্টার পর সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তিনি নিজেই জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন তার বাবা, এবং তারপর তার এই উক্ত ঘটনার পর তিনি
তিনি প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়লেও তিনি নিজে উদ্যোগী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন এবং মামলায় তারা গ্রেপ্তার হলেও তিনি অনেকটা পথ চেষ্টা করার পরে গতকাল রাতে তার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে তার পরিবার জানায় এবং আমরা জানার পরে আমরা এখানে আসার পরে তার পরিবারের মানুষদের সঙ্গে আহাজারি দেখতে পেয়েছি এবং পরিবারের মানুষ এবং এখানে এসে দেখতে পেরেছি সুরতা হলের পর এখানেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত করা হবে কিছুক্ষণের মধ্যে এবং ময়নাতদন্তের পর তার গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্ত এখনও হয়নি, সুরতা হল হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মর্গে তার ময়নাতদন্ত করা হবে বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। আর আমরা আরও জানতে পেরেছি যে গতকাল রাতে যখন তিনি ঘটনা ঘটিয়েছিলেন তার আগ দিয়েই তিনি আবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তিনি কথা বলেছিলেন। তো তার এই আত্মহত্যাটি কতখানি আসলেই কি আত্মহনন কিনা সে ব্যাপারেও আমরা কিছুটা তার পরিবার সন্দেহানও প্রকাশ করেছেন এবং ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে যে লামিয়ার মৃত্যুটি আসলে আত্মহত্যা নাকি এর পেছনে কোনো রহস্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এই ঘটনার বিস্তারিত জানা যাবে এবং আমরা এটাই শেষ জানতে পেরেছে যে ময়নাতদন্তের পর তার এই মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এ ছিল ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে। এদিকে দীর্ঘমেয়াদের সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাতদুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয় ঐক্যমত হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয় একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয় এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বরং মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ দলটির সভাপতির। সব ঐক্যমতের বিষয় তো নাই, সনদে সাইন করতে হবে বিভিন্ন জন, ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে, মানুষের মধ্যে কনফিউশন চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়বে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক কিছুক্ষণ পর। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়ালি, আজকে দুটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করছে। একটু আগেই শুরু হচ্ছে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকটি এবং বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে বৈঠক করবে ঐক্যমত্য কমিশন। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5টি সংস্কার কমিশন নিয়ে যে প্রস্তাবনা, সেই জায়গাটিতে ঐক্যমতে আসার জন্য যে বৈঠক করছে ঐক্যমত্য কমিশন, সেই ধারাবাহিকতায় আজকে এই দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে 3 দিন আলোচনা
আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন, জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আসলে এই আলোচনায় অংশ নিয়েছেন এবং দ্বিতীয় ধাপের আলোচনা যেটি আগামী মাস থেকে শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে 11টি সংস্কার কমিশন তারা গঠন করেছিল, তার প্রথম দিকের যে 5টি সংস্কার কমিশন, সেই 5 সংস্কার কমিশন নিয়ে কিন্তু আসলে আলোচনা চলছে। এই আলোচনাগুলোতে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আসলে সব রাজনৈতিক দলই সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসলে তাদের যে মতামত সেটি তারা দিয়েছেন। এটি কিন্তু দীর্ঘ আলোচনা হচ্ছে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আসলে দীর্ঘ সময় ধরে আসলে আলোচনা চলছে। আর সংবিধান কিভাবে সংস্কার হবে সেটি নিয়ে তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে মতামত সেটি জানাচ্ছে। বিশেষ করে আসলে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কতটুকু থাকবে, ভারসাম্যের জায়গাটি কতটুকু থাকবে, পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, মেয়াদ কতটুকু হবে, এরকম নানান ধরনের যে প্রশ্নগুলো তৈরি হয়েছে। সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনার জায়গায় রাজনৈতিক দলগুলোর যে মতামত রয়েছে সেটি তারা জানাচ্ছেন। ভিন্ন মত থাকলে সেটি যারা জানাচ্ছেন। যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে সেসব বিষয়ে কিন্তু আসলে তারা গুছিয়ে আনছে। ঐকমত্য কমিশন বলছে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে তারা একটি জায়গায় পৌঁছাতে পারবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠকের কিছুক্ষণ পর সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনে। কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা, হঠাৎ দমকা হাওয়ায় তছনছ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। শনিবার রাত 10:30টার দিকে জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যায়। এ সময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ষষ্ঠ তলার দরজা জানালার গ্লাস ভেঙে পড়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। এদিকে ঝড়ের কবলে পড়ে উড়ে যায় ঘরবাড়ির ছাদ, উপড়ে পড়ে গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্ত হয় কয়েক হাজার একর ধান ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন এবং কুড়িগ্রামে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি শুরুতেই যাচ্ছে জীবনের কাছে। জীবন, গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে রংপুরের ফসলি ক্ষেত সহ ঘরবাড়ি গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই ক্ষয়ক্ষতির যে ক্ষত সেটি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। এবং আজকে আমরা এই মুহূর্তে আছি রংপুরের গিলাবাড়ি এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে 1,32,000 ভোল্টের একটি বিদ্যুতের যে লাইন ছিল সেই লাইনের যে পোলটি, সেই বিদ্যুতের খুঁটি কিন্তু একেবারে এই বাতাসে এই খুঁটিটি উপরে পড়েছে। এবং আমরা যেটি দেখছি যে একদম একটি বাড়ির উপরে এই বিদ্যুতের খুঁটিটি উপরে পড়েছে, যে কারণে আমরা দেখছি এই বাড়িঘর যেমন ভেঙে গেছে তেমনি কিন্তু এই এলাকা সহ রংপুর পুরো জেলাতে কিন্তু আজকে একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গতকাল রাত ঠিক 10টার পরেই কিন্তু এই যে ঝোড়ো হাওয়া, সেই হাওয়া শুরু হয় এবং এই দমকা হাওয়ার কারণে কিন্তু রংপুরের বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে গাছপালা সহ ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই এলাকাটি সহ অন্তত 20টি জায়গায় 20টি স্থানে আমরা বিদ্যুতের খুঁটি উপরে পড়ার খবর পেয়েছি এখন পর্যন্ত। এবং আমরা যেটি স্থানীয়রা যেটি বলছেন যে এই যে ক্ষয়ক্ষতি সেটি তারা কিন্তু এইবারই প্রথম দেখছেন। এই বছরের এরকম ঝড়ের যে তাণ্ডব সেটি তারা কিন্তু আগে দেখেনি। এবং তারা বলছেন যে এই যে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের যেমনি তেমনি যেগুলো আমের বাগান যেগুলো রয়েছে সেই আম বাগানগুলোরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে রংপুরে যে ঝড়ে যে তাণ্ডবের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু ব্যাপক পরিমাণে। এই মুহূর্তে কুড়িগ্রামের ঝড়ের খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী বাদশা সৈকত। আমরা জানবো সেখানকার ঝড়ের খবর। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলা শহরের যে আদর্শ পৌর বাজার, সেই পৌর বাজারে। আমি যদি দেখাই যে আমার ঠিক পিছনে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে, যে খুঁটিটি আসলে গত রাতের যে কালবৈশাখী ঝড় রাত 10:30 থেকে 11টার মধ্যে যে কালবৈশাখী ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে কিন্তু এই বিদ্যুতের খুঁটিটি ভেঙে গেছে। এবং জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে বিভিন্ন উপজেলার যে বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো রয়েছে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে নিচু এলাকার যে বড় আবাদ, সেই আবাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই ধানগুলো কিন্তু মাটিতে লেপ্টে গেছে এই ঝড়ের কারণে। এছাড়াও আমরা যদি খোঁজ নিয়েছি যে কুড়িগ্রামের বিভিন্ন জেলা, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় যে
কাঁচা পাকা যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো অনেক ঘরের কিন্তু চাল উড়ে গেছে। এছাড়াও আমরা খোঁজ নিয়েছি যে কুড়িগ্রাম জেনারেল যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের ষষ্ঠ তলায় যে রোগীদের ওয়ার্ড, সেই ওয়ার্ডের কিন্তু যে কাঠের যে জানালা দরজা সেগুলো কিন্তু এই প্রচন্ড বাতাসের বেগে কিন্তু ভেঙে গিয়ে তছনছ হয়ে গেছে এবং সেখানকার যে রোগীরা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি কিন্তু বিভিন্ন সকাল থেকে খোঁজ নিয়েছি, বিশেষ করে কৃষি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের কাছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে পরিমাণ ক্ষতি হয়েছে, বিশেষ করে গাছপালা ক্ষতিটা বেশি হয়েছে এবং বড় ক্ষেতের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু আসলে সেটা খুব বেশি না, কেননা যে ধানের কিন্তু অনেক ধান ক্ষেত কিন্তু উঠতি সময়, এই সময় ধানগুলো পড়ে গেছে, সেই ধানের তেমন ক্ষতি হবে না। আর বিদ্যুৎ বিভাগ যেটি জানিয়েছে যে আসলে ক্ষতিগ্রস্ত লাইন যেগুলো রয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেই লাইনগুলো ঠিক করার পর কিন্তু তারা আসলে এই সংযোগ দিতে পারবে। এই ছিল ক্ষতিগ্রস্ত লাইন যেগুলো রয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেই লাইনগুলো ঠিক করার পর কিন্তু তারা আসলে এই সংযোগ দিতে পারবে। এই ছিল কালবৈশাখী ঝড়ের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে এবং রংপুরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময় পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সন্ধ্যা 7টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে 60 টন পণ্য। ঢাকার শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে এই স্থাপনা, যা পণ্য রপ্তানির একাধিক উইন্ডো হিসেবে দেখছে বাংলাদেশ বিমান। ঢাকার একটা বিকল্প কার্গো অপারেশন পয়েন্ট খুবই জরুরি ছিল। সেদিক থেকে আমরা সিলেটের সক্ষমতা চালু হয়ে গেলে সেটা কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টসের জন্য অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মান অনুযায়ী কার্গো সেবা নিশ্চিতে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় ইডিএস মেশিন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল নিয়োগের কথাও জানিয়েছে গ্রাউন্ড সেবাদানকারী রাষ্ট্রীয় সংস্থা। এই ফ্লাইটটি স্মুথলি হ্যান্ডলিং করবার জন্য, এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে SCC 3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে সেখানেকার ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা, সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। বিমান কার্গো সার্ভিসে ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। নারায়ণগঞ্জের 7 খুন মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি 11 বছরেও। আপিল বিভাগে মামলা ঝুলছে 8 বছর ধরে, অথচ এই হত্যাকাণ্ডের 3 বছরের মধ্যে বিচারের 2টি ধাপ শেষ হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টে। রায়ের ধীর গতির কারণে এখনও ভয় ও আতঙ্কে দিন কাটছে নিহতদের স্বজনদের। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে দ্রুত সময়ের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না, মা কখন আসবে। রোজার বয়স যখন 1, তখন চিরতরে হারিয়ে গেছে বাবা। এখন ছবিতেই বাবাকে খুঁজে ফেরা 12 বছরের এই শিশুর। শুধু রোজা নয়, স্বজন হারানোর শোকে এখনো কান্না থামেনি 7 পরিবারের। এই আর্তনাদ দেখার যেন কেউই নেই। যে কষ্ট করে চলতেছি, দিন আর দিন খায়। পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নাই। রায়টা দিলে হয়তো আমরা মন থেকে একটু শান্তি পাবো। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশ জুড়ে আলোচিত এই খুনের মামলায় 2017 সালে 15 জনের মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে আসামিপক্ষ আবেদন করার পর বছরের পর বছর শুনানির অপেক্ষায় মামলার কার্যক্রম। হারানোর বেদনা নিয়ে আমরা যে শুধু বিচারে আসছে বৈচারিস, আমরা তো কিচ্ছু চাই না তাদের কাছে। আসামিদের শাস্তির রায় কার্যকরের মাধ্যমে সেটা এই বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে, সেটাই আমাদের প্রত্যাশা।
তবে এবার আশার বাণী শোনালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, জানালেন দ্রুত সময়ের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম। এই মামলা অ্যাটর্নি জেনারেল সাহেব নিজে থেকে দায়িত্ব নিয়ে এই মামলাটা যাতে অতি শীঘ্রই নিষ্পত্তি হয় সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। আদালতের রায় কার্যকরের দাবিতে গত শুক্রবার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতদের স্বজনরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সিন্ধু পানি নিয়ে ভারত কোনো ধরনের টাল বাহানা করলে শক্তির মাধ্যমে জবাব দেবে পাকিস্তান। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে জম্মু কাশ্মীরে অভিযুক্ত সন্দেহে 2 ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে ভারত, নেপাল ও অস্ট্রেলিয়ায় পেহেলগামের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর আবার উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। একের পর এক উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম 2 দেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি। এবার ভারতকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শনিবার এক সামরিক কুচকাওয়াজে ভাষণ দেন তিনি। সেখানে ইঙ্গিত দেন সিন্ধু নদের পানি বন্ধের চেষ্টা করা হলে শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেবে ইসলামাবাদ। এ সময় তিনি আরও জানান পাকিস্তান শান্তি চায়, তবে এ কারণে পাকিস্তানকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। নিজ দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের জলপ্রবাহ বন্ধ, কমানো বা ঘুরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা পূর্ণ শক্তি ও বল প্রয়োগের মাধ্যমে প্রতিহত করা হবে। কেউ যেন কোনো ধরনের মিথ্যা ধারণা বা বিভ্রান্তিতে না থাকে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শনিবার জানান, হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত রয়েছে পাকিস্তান। এদিকে শনিবার পেহেলগামের হামলার ঘটনায় জম্মু কাশ্মীরে অভিযুক্ত সন্দেহে 2 ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া সশস্ত্র বাহিনী কাশ্মীরের জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধানও। শুধু ভারতেই নয়, কাশ্মীরে হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে নেপাল ও অস্ট্রেলিয়াতেও। কাঠমান্ডুতে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন নেপালের জনগণ। নিহত নেপালি নাগরিকের জন্য ন্যায় বিচার দাবি করেন তারা। নয়াদিল্লিতে বিজেপি কর্মীরা পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি ও অস্ট্রেলিয়ার মেলবোর্নেও পথে নামেন সাধারণ মানুষ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মেয়ের শোকে মায়ের বুক ফাটা হাজারে। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ কন্যার আত্মহত্যা, জড়িতদের সর্বোচ্চ সাজা দাবি। দীর্ঘমেয়াদী নয়, মৌলিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বেশিরভাগ বামপন্থী দল। সরকারের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ, পক্ষপাতদুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা। মধ্যরাতে কাল বৈশাখের তাণ্ডব, লন্ডভন্ড উত্তরের বিভিন্ন জেলা, বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর, গাছপালা, ক্ষতিগ্রস্ত একরের পর একর ফসলি জমি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।